আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের তৃতীয় অধ্যায়ে দ্বিতর্ক দাখিলা পদ্ধতির যে অনুশীলনী 3 নম্বর সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেই 3 নম্বর সৃজনশীল প্রশ্নের অ্যান্সার আমি আজকে দেওয়ার চেষ্টা করব। তো বরাবরের মতো আমরা আগে প্রশ্নটা পড়ে প্রশ্ন বোঝার চেষ্টা করব, তারপরে অ্যান্সারটা আমরা অটোমেটিকলি পারবো। যদি প্রশ্ন বোঝে তাহলে ও অ্যান্সার কিন্তু অটোমেটিকলি পারবো, তারপরেও আমি তোমাদেরকে অ্যান্সার ক্লাসের শেষে কিন্তু অবশ্যই করে দেব। আমরা আগে প্রশ্নটা বিশ্লেষণ করি। ওকে, তো দেখো কি বলা আছে, আব্দুর রহমান এন্টারপ্রাইজ। তাহলে প্রতিষ্ঠানের নাম হলো আব্দুর রহমান এন্টারপ্রাইজ। 2017 সালে 1 মার্চ তারিখে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকার যন্ত্রপাতি এবং 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন। কি করলেন? এখানে ব্যবসা শুরু করলেন। তো এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, তোমাদেরকে ব্যবসা শুরু করেছে। তাহলে ব্যবসা শুরু করলে, কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করলে সেটাকে আমরা যা যা নিয়ে ব্যবসা শুরু করব সেগুলোকে ডেবিট করব, আর যদি সম্পদ হয় আর টোটাল অ্যামাউন্টটাকে, সম্পদের টোটাল অ্যামাউন্টটাকে আমরা মূলধন হিসেবে কনভার্ট করব। এটা আমরা জানি, তাই না? কারণ কোনো কিছু নিয়ে ব্যবসা যখন শুরু করা হয় তখন একটা হিসাব মূলধন আসে, আরেকটা হিসাব যা নিয়ে শুরু করব সেটা আসবে। বুঝতে পারছো? তো এখানে কি কি নিয়ে শুরু করছে, এখানে দেখো নগদ টাকা, আমরা জানি নগদ হলো সম্পদ, আর 56,000 টাকার যন্ত্রপাতি, যন্ত্রপাতিও সম্পদ, 21,000 টাকা পণ্যদ্রব্য, এটাও সম্পদ। আর কোনটা, বিশেষ করে তোমরা যারা ক্লাস 9-এ রয়েছো এইবার, বা ক্লাস 10-এ যারা রয়েছে, ক্লাস 10-এর দুঃখ তো অনেক বড় দুঃখ, তোমরা ক্লাস করতে পারো নাই, তাই না? এখন মাত্র ক্লাস শুরু করছে। 9 এবং 10 সবাই কিন্তু নতুন। আমি এবার যারা 9 এবং 10 আছে সবাই নতুন। তোমরা অবশ্যই আমার এই যে দ্বিতীয় অধ্যায়ের লেনদেন অধ্যায়ের বেসিক আলোচনার 2টা পার্ট রয়েছে, 2টা ক্লাস রয়েছে, সেই 2টা ক্লাস দেখে নিবা। ওখান থেকে তোমরা বুঝতে পারবা কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, কোনটা আয়, কোনটা ব্যয়, এগুলো বুঝতে পারবা। ওখানে চার্ট দেওয়া আছে, সেই চার্টগুলো দেখবা। ওকে, ওটা দেখলে অবশ্যই বুঝতে পারবা। তাহলে এখানে নগদ 2,40,000 টাকা সম্পদ, আর 56,000 টাকা যন্ত্রপাতি, এটাও সম্পদ, আর 21,000 টাকা পণ্যদ্রব্য নিয়েছো। পণ্যদ্রব্য মানে এটা ক্রয় করে নিয়ে আসো, যেহেতু তোমার এন্টারপ্রাইজ, এটা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, তাহলে এইটা এইটাও তোমার প্রোডাক্টটাও তোমার সম্পদ হিসেবে কাউন্ট হবে। তাহলে এইটাও ডেবিট হবে। তাহলে নগদ, এটা ডেবিট পাশে যাবে। তারপরে হলো যন্ত্রপাতি, এটাও ডেবিট পাশে যাবে। পণ্যদ্রব্য, আমরা জানি 3টি জিনিসের নামে হিসাব করা যায় না। কি কি সেটা জানো তোমরা? দেখি বলো তো। আচ্ছা, পণ্যদ্রব্য, চেক এবং কারবারি বাট্টা। পণ্যদ্রব্য, চেক এবং কারবারি বাট্টা, এই 3টার নামে হিসাব করা যায় না। তোমরা খাতায় লিখে রাখতে পারো, এটা কিন্তু এমসিকিউতে আসে। অনেকবার এমসিকিউতে আসছে, এটা বহুপদী সমাপ্তিতেও আসে, তারপরে হলো সরাসরি এমসিকিউতেও আসে। যে বহুপদী সমাপ্তিতে আসলে নিচে কোন হিসাবের কোনো কোন জিনিসগুলোর নামে কোনো হিসাব করা হয় না, এখানে 2টা হয়তো বা এই যে পণ্যদ্রব্য, চেক অথবা কারবারি বাট্টা, এই 3টার মধ্যে যে কোনো 2টা দিয়ে দেবে, আর একটা অন্যটা দেবে, বা 3টাই দিয়ে অপশনে দিয়ে দেবে 1 2 3, এরকম দিয়ে দিতে পারে। ঠিক আছে, অপশন তারা ওইভাবে যাচাই করবে। তো তোমাদের জেনে রাখতে হবে পণ্যদ্রব্য, চেক আর কারবারি বাট্টা, এই 3টার নামে কখনো হিসাব হয় না। তাহলে এখানে আমরা পণ্যদ্রব্য হিসাব দিতে পারবো না। তো পণ্যদ্রব্য হিসাব দিতে পারবো না। পণ্যদ্রব্য যখন আমি পাবো তখন সেটাকে ক্রয় হিসাব লিখব, আর পণ্যদ্রব্য যখন আমি প্রদান করব, কাউকে দিব, তখন সেই পণ্যদ্রব্যের পরিবর্তে আমরা ব্যয় হিসাব লিখব। মনে থাকবে? কি করবা? পণ্যদ্রব্য যখন তুমি পাবা, এখানে কি পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে পণ্যদ্রব্য আমি পাইছি, তাই না? তোমাকে কিন্তু মালিক ভাবা যাবে না কোনো সময়, তুমি কিন্তু কখনো মালিক ভাবতে পারবে না। তোমাকে অবশ্যই কি ভাবতে হবে, যে তুমি একজন ব্যবসায় প্রতিষ্ঠান, তুমি ব্যবসায় প্রতিষ্ঠানে কি সুযোগ পাচ্ছ, অথবা যদি আরো সহজভাবে বলতে যাই, তুমি একজন ক্যাশ বাক্স, তোমার ক্যাশ বাক্সে টাকা আসছে না চলে যাচ্ছে, এইটা তোমাকে ভাবতে হবে। অর্থাৎ তুমি কিন্তু মালিক না, মালিক ভাবা যাবে না, মালিক আলাদা জিনিস। ঠিক আছে, তুমি যদি নিজেকে মালিক ভাবো তাহলে অঙ্কগুলো ভুল করবা। তুমি মালিক না, মালিক অন্যজন। ঠিক আছে, তাহলে এইখানে তুমি যে এই যে আব্দুর রহমান এন্টারপ্রাইজ, তুমি হলো আব্দুর রহমান এন্টারপ্রাইজ, তুমি প্রতিষ্ঠান, তুমি পণ্যদ্রব্য পাইছো। আমি বলছি পণ্যদ্রব্য পাইলে ক্রয় হিসেব লিখবো, আর পণ্যদ্রব্য যদি দেই বা প্রদান করি, বা পণ্যদ্রব্য যদি চলে যায়, তাহলে সেগুলোকে আমরা বিক্রয় হিসাব লিখবো। ওকে, তাহলে দেখো এখানে
আর সবগুলো যোগফল হিসেবে মূলধন লিখবো। তাহলে এখানে একটা জাবেদা আমরা পেয়ে গেলাম, এখানে জাবেদা বা ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটা অঙ্ক আসবে তোমাদের, বা এখানে তোমার হিসাব সমীকরণের প্রভাবও দেখাতে পারে। সম্পদ বাড়ছে, আসবাব যন্ত্রপাতি নামে সম্পদ বাড়ছে, পণ্যদ্রব্য, এটা আবার ব্যয় হিসেবে ধরতে হবে, তখন এটা ব্যয় হিসেবে পাবে। আচ্ছা, এটা আমরা দেখবো সমীকরণে যদি থাকে। মার্চের 3 তারিখ বলা আছে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়। এইবারও পণ্য আছে, কি আছে? পণ্য আছে। এখানে তোমাকে আগে ভাবতে হবে যে প্রত্যেকটা লেনদেন আগে পড়তে হবে, পড়ে তোমাকে ভাবতে হবে এখানে টাকা আসলো না চলে গেল, এটা আগে ভাববা। তো দেখো যে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় করছো, তাহলে টাকা আসবে না চলে যাবে? চলে যাওয়ার কথা, তাই না? পণ্য ক্রয় করলে তো পণ্য পাবো আমি, আর আমাকে টাকা পরিশোধ করতে হবে, তাহলে চলে যাওয়ার কথা। কিন্তু ভাইয়া এখানেও টাকা চলেই যাবে, কিন্তু এখনই যাচ্ছে না, এই টাকাটা বাকি রয়ে গেছে। কেন বাকি রয়ে গেছে জানো? কিভাবে বুঝলাম? এখানে বলা আছে কাশেম ট্রেডার্সের নিকট থেকে ক্রয়। কার কাছ থেকে ক্রয়? ক্রয় কাশেম ট্রেডার্সের নিকট থেকে ক্রয়। তোমরা একটা জিনিস মনে রাখবা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে পণ্য ক্রয় বা পণ্য বিক্রয় করলে সেখানে যদি নগদ বা চেক কথা উল্লেখ না থাকে, তাহলে সেই হিসাবটা বাকিতে হয়েছে বলে ধরে নিতে হবে। তো এখানে দেখো, পরে দেখো, কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় 34,000 টাকা। এই 34,000 টাকা যে পণ্য ক্রয় করছো, এই পুরা কথার মধ্যে কোথাও নগদ কথা বা চেক কথাটা নেই। তাহলে এই পণ্যটা আমি বাকিতে ক্রয় করছি, আমার নগদ টাকা এখনো যায়নি, কিন্তু আমাকে টাকা দিতে হবে, তাই না? টাকা দিতে হবে, বা কাশেম ট্রেডার্স আমার কাছ থেকে টাকা পাবে। এই যে কেউ টাকা পাবে তোমার কাছ থেকে, বা তোমাকে কাউকে টাকা দিতে হবে, এই হিসাবটা হবে পাওনাদার হিসাব। কি হিসাব? পাওনাদারের হিসাব। অর্থাৎ তোমার কাছ থেকে কেউ টাকা পাইলে তাকে সেটা পাওনাদার হিসাবে লিখবা, আর তুমি যদি কারোর কাছ থেকে টাকা পাও সেটা দেনাদার হিসাবে লিখতে হবে। বুঝতে পারছো? তাহলে এইখানে কাশেম ট্রেডার্স তোমার কাছ থেকে টাকা পাবে, তাহলে কাশেম ট্রেডার্স তোমার পাওনাদার, তাহলে পাওনাদার হিসাব লিখতে হবে। আর কেউ তোমার কাছ থেকে টাকা পাইলে সেটা তুমি তার কাছে দায়বদ্ধ হও, তাহলে এটা তোমার দায় হিসাব দেখাইতে হবে। তো আমরা জানি দায় ক্রেডিট হয়, আবার সম্পদ ডেবিট হয়, আয় ক্রেডিট হয়, ব্যয় ডেবিট হয়, ঠিক আছে, মালিকানা সত্ত্ব ক্রেডিট হয়, এগুলো আমরা জানি, তাই না? তো এই 34,000 টাকা গেল। এরপর 6 তারিখে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় 15,000 টাকা। এইবার দেখো এখানে কি বিক্রয় করেছে? বিস্কুট বিক্রয় করেছে। তো আমার যেহেতু এটা বিস্কুট, বিস্কুট কিন্তু একটা প্রোডাক্টের মধ্যে পড়ে, তাই না? এটা প্রোডাক্ট, তার যদি এটা মুদির দোকান হয়ে থাকে তাহলে বিস্কুট তুমি বিক্রয় করছো। বিস্কুট কিন্তু দামি কোনো জিনিস না যে তুমি সম্পদ হিসেবে ধরতে পারবে, এটা খুচরা জিনিস। খুচরা জিনিসগুলোকে সম্পদ হিসেবে আমরা ধরতে পারি না, তাইলে এটা বিস্কুট বিক্রয়, এটা পণ্য বিক্রয়ের সামিলে নিয়ে যাব আমরা, এক। আর দ্বিতীয়ত হলো এখানে টাকা আসছে না চলে গেছে, এটা আগে ভাববো। তাহলে বিক্রয় করলে আমি টাকা পাই, তাই না? বিক্রয় করলে আমার প্রোডাক্ট চলে যায় কিন্তু টাকা আমার কাছে আসে। কিন্তু ভাইয়া এখানে জাহিদ স্টোরের নিকট বিক্রয় বলেছে, এখানে ব্যক্তির নাম উল্লেখ আছে অথবা প্রতিষ্ঠানের নাম, জাহিদ স্টোর একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, কিন্তু কোথাও নগদ বা চেক উল্লেখ নাই। তাহলে নগদ বা চেক উল্লেখ না থাকলে এটা বাকিতে হয়েছে, তুমি টাকাটা এখনো পাও নাই। তুমি টাকা এবার জাহিদ স্টোরের কাছ থেকে পাবে, তাহলে তুমি কারোর কাছ থেকে টাকা পাইলে কোন হিসাব লিখতে হয়? দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব। দেনাদারের অপর নাম প্রাপ্য হিসাব। আধুনিক হিসাব বিজ্ঞানে এখন প্রাপ্য হিসাব লেখা, আগের পুরাতন বইগুলোতে দেনাদার দেওয়া ছিল। তো এখানে দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব তুমি যে কোনো একটা লিখতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে? তবে প্রাপ্য হিসাব লেখাটাই ভালো হবে, কারণ আধুনিক পদ্ধতিতে এখন সবাই প্রাপ্য হিসাব লেখে। ওকে, এরপরে 7 তারিখে বলা আছে যে দোকান ভাড়া প্রদান করা হলো 16,500 টাকা। ভাইয়া তুমি যখন দোকান ভাড়া দিবা তখন তোমার পকেট থেকে টাকা চলে যাবে নাকি না আসবে? তুমি কিন্তু দোকান ভাড়া প্রদান করছো, নিচ্ছ না। দোকান ভাড়া নিচ্ছ এরকম বলে নাই, বলছো দোকান ভাড়া প্রদান, তাহলে তোমার কাছ থেকে টাকা চলে যাবে। আর টাকা যখন চলে যাবে তখন নগদান হিসাব ক্রেডিট হবে, আর টাকা যখন পাওয়া যাবে তখন নগদান হিসাব ডেবিট হবে। তো এখানে টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, একটা হিসাব আমরা পেয়ে গেছি। আর টাকাটা কি জন্য চলে গেল? ভাড়া দিয়েছো। তো ভাড়া, এটা ব্যয়। ব্যয় হলে যে জন্য চলে যাওয়া গেছে, যেহেতু নগদান হিসাব ক্রেডিট, তাইলে ভাড়া হিসাব অবশ্যই ডেবিট হবে। তাইলে একটা হিসাব যখন ডেবিট বা ক্রেডিট
ফিক্সড করতে পারবো, বাকি হিসাবটা সেটা অবশ্যই তার বিপরীত হিসাব হবে। নগদান হিসাব যেহেতু এখানে ক্রেডিট, ভাড়া হিসাব অবশ্যই ডেবিট হবে। এরপরে 10 তারিখে বলা আছে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা, নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। তো তুমি এখানে টাকা পেয়েছো, কি করছো, টাকা পাইছো, তোমার পকেটে টাকা আসছে। তোমার পকেটে যখন টাকা আসবে তখন তুমি নগদান হিসাব ডেবিট লিখবা। কি করবা, নগদান হিসাব ডেবিট লিখবা। আর কেন টাকাটা আসলো, পণ্য বিক্রয় করেছো, পণ্য বিক্রয় করেছো, পণ্য নামে তো হিসাব করা যাবে না, তাহলে কিসের নামে হিসাব করতে হবে, এইখানে পণ্য বিক্রয় করছো, পণ্য আসছে না চলে গেছে, পণ্য চলে গেছে। তাহলে পণ্য যদি চলে যায় তাহলে তোমাকে বিক্রয় হিসাব লিখতে হবে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, 75,000 টাকা নগদান হিসাব ডেবিটে হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এরপর 17 তারিখে বলা আছে নগদে পণ্য ক্রয়, পণ্য ক্রয় করলে টাকা আসবে না চলে যাবে, চলে যাবে, তাহলে নগদের হিসাব ক্রেডিট। কেন চলে গেল, পণ্য ক্রয় করছো তাই, তাহলে ক্রয় হিসাব ডেবিট। ওকে, এরপরে দেখো কেক বিক্রয়, কেক বিস্কুট এগুলো তোমার হলো বেকারির দোকান হয়তোবা, তাহলে এখানে কেক বিস্কুট এগুলো তোমার কি প্রোডাক্ট পণ্য হিসেবেই ধরতে হবে, তাহলে এটাও বিক্রয় হিসেবেই ধরতে হবে। তুমি টাকা পাচ্ছো না, এখানে দেখো এই জিনিসটা কেক বিক্রয়, এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম অথবা নগদ কোনো কিছুই উল্লেখ নাই। ভাইয়া কোনো কিছুই যখন উল্লেখ না থাকবে তখন সেখানে নগদ উল্লেখ আছে সেটা ধরে নিতে হবে, অর্থাৎ নগদটা সবসময় উজ্জ্বল থাকে। আমি যদি বলি এই কাজটি করো, এই কাজটি করো, বা সবসময় সঠিক পথে চলবে, এগুলো এই যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো, যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সবসময় কিন্তু তো ইউকে বলা হয় বা তোমাকে বলা হয়, এই তুমিটা উজ্জ্বল থাকে সবসময়। ঠিক আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় নগদানটা সবসময় উজ্জ্বল থাকে। ঠিক আছে, নগদান উল্লেখ যেখানে থাকার দরকার সেখানে থাকে, আর যেখানে না থাকার দরকার, না থাকলেও বোঝা যায় যে আছে, সেখানে নগদই আছে। এখানে কোনো কিছু নেই মানে নগদই আছে। যদি এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দিত আর যদি নগদ লেনদেন হতো তাহলে নগদটা উল্লেখ করে দিত। বুঝতে পারছো, যখন কোনো কিছু উল্লেখ থাকবে না, ব্যক্তি প্রতিষ্ঠান বা নগদ কোনো কিছু উল্লেখ নাই, তখন নিঃসন্দেহে চোখ বুঝে নগদান হিসাব ধরে নেবা। তাহলে বিক্রয় করলে টাকা আসে না চলে যায়, ভাইয়া টাকা চলে যায়, চলে যায়, বিক্রয় করলে টাকা আসে, বিক্রয় করলে টাকা আসে, তাহলে টাকা আসলে নগদান হিসাব ডেবিট, আমি নগদান হিসাব ডেবিট করে ফেলবো। আর কেন চলে গেল, বিক্রয় করার কারণে, বিক্রয় হিসাব ক্রেডিট। জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় 17,500 টাকা। ওকে, জনতা ট্রেডার্সের থেকে ময়দা ক্রয় 17,500 টাকা, তাহলে এটা ক্রয়, এটা প্রোডাক্ট। এখানে জনতা ট্রেডার্স প্রতিষ্ঠানের নাম বলেছে, বাট এখানে কোনো নগদ কথা বা চেক কথা উল্লেখ করে নাই, তাহলে এটি বাকিতে হয়ে গেছে। ঠিক আছে, তোমরা চাইলে জনতা ট্রেডার্সের নাম দিতে পারো অথবা পাওনাদার দিতে পারো, এজ ইউর উইশ। মালিক নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন করে 4,500 টাকা, তাহলে নিজ প্রয়োজনে উত্তোলন করেছে মালিক, যখন তোমার ব্যবসায় থেকে যা উত্তোলন করে নিয়ে যাবে সেটাকে উত্তোলন হিসাব ধরবা, উত্তোলন হিসাব ডেবিট করবা। আর যা উত্তোলন করবে, এখানে কি উত্তোলন করেছে সেটা কিন্তু বলে নাই, সেটা বলে নাই, তাহলে কোনো কিছু বলে নাই মানে নগদ টাকা উত্তোলন করেছে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে না ক্রেডিট হবে বলো তো, নগদ টাকা আসছে না চলে গেছে এখান থেকে, মালিক নিয়ে গেছে, মালিক তুমি না তো মালিক, যে তুমি যদি মালিক ভাবো তাহলে ভাববা যে না আমি তো টাকা পাইছি, এর মালিক তোমাকে ভাবা যাবে না, তুমি হলো ব্যবসায় প্রতিষ্ঠান, তুমি আব্দুর রহমান এন্টারপ্রাইজ, তো মালিক আলাদা। ঠিক আছে, তাহলে এখানে এই 4,500 টাকা কিন্তু তোমার কাছ থেকে চলে গেছে, তাহলে নগদান হিসেবে ক্রেডিট হবে। ক নম্বর প্রশ্ন বলছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এবার আসো আমরা একটু মার্কিংটা এগুলো একটু ইয়া করে দিই, আমরা একটু মেশাই দিই, আমরা একটু হাইলাইটটা আবার করে নেব। এবার বিক্রয় কিগুলো, কোনগুলো বিক্রয় রয়েছে সেগুলোতে, তাহলে বিক্রয় পরিমাণ নির্ণয় করতে বলছে। এই যে দেখো বিস্কুট বিক্রয় এইটা, আর এই যে পণ্য বিক্রয় এইটা, আর হলো এই যে কেক বিক্রয় এইটা, এই তিনটাই আছে মনে হয়, আর কোনো নাই। তাহলে এই তিনটা এন্ট্রি বিক্রয়। তাহলে আমরা এটার জন্য ঘর কাটবো কিভাবে, দেখো ঘর কাটবো তারিখ বিবরণ টাকা টাকা, তারিখ বিবরণ টাকা টাকা। তো তারিখে আমরা জানি প্রথমে সাল দিব, তারপরে মাসের নাম দিব, তারপরে তারিখ দিব, তাই না? তাহলে সাল 2017, মাস হলো মার্চ, আর তারিখ হলো 6, প্রথম তারিখটা 6, তারিখে ক্রম অনুসারে লিখতে হবে, অর্থাৎ 6 তারিখ 10 তারিখ 19 তারিখ, এটা সাজায় লিখতে হবে, 6 10 19 এভাবে লিখতে হবে। তুমি আগে 10 লিখবা, তারপরে 6 লিখবা, তারপরে 19 লিখবা, বা 19 আগে লিখলা তারপরে 6 লিখলা তারপর 10 লিখলা, এভাবে হবে না, সাজায় লিখতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে। বুঝতে পারছো? তাহলে 6 তারিখে জাহিদ স্টোরের নিকট
বিক্রয় এটা লিখে দিবা, 10 তারিখে নগদে পণ্য বিক্রয় এটাও লিখে দিবা, 19 তারিখে কেক বিক্রয় এটা লিখে দিবা। তো টাকাগুলো যোগ করবা, টাকাগুলো যোগ করলে রেজাল্ট আসে 1,50,000 টাকা। এটি আমাদের রেজাল্ট, ক নম্বর প্রশ্নের রেজাল্ট। ওকে, খ নম্বর প্রশ্ন বলেছে 1, 3, 7 ও 10 তারিখের লেনদেনগুলো বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে 1 তারিখের লেনদেনে কি কি আইটেম আছে সেটা দেখব। নগদ একটা আইটেম রয়েছে। ওকে, আমরা এটা এক কাজ করি, ক নম্বরের অ্যান্সারগুলো আমরা মুছে দিই। আচ্ছা, খ নম্বরের জন্য নগদ একটা আইটেম রয়েছে, যন্ত্রপাতি একটা আইটেম রয়েছে। ওকে, পণ্য দ্রব্যের নামে কখনো আমরা সমীকরণে কোনো আইটেম দিব না, আমরা জানি পণ্য দ্রব্যের নামে হিসাব হয় না, তাহলে এটা বাদ। তাহলে একের পরে কত তারিখ বলেছে? 3 তারিখ বলেছে। 3 তারিখ ক্রয় করেছে কাশেম। কাশেম একজন পাওনাদার, তাই না? কাশেম পাওনাদার, তাহলে পাওনাদারের নামে একটা হিসাব হবে। আর তারপরে হলো 7 তারিখ। 7 তারিখে বলা আছে দোকান ভাড়া দেওয়া হয়েছে, তাহলে ভাড়া আর নগদ, নগদে যেহেতু আমরা একটা হিসাব নিয়েছি, আর এখানে ভাড়া, ভাড়া হলো ব্যয়, ব্যয় হলো মালিকানা সত্ত্বের মধ্যে দিব, তো এখানে আর কোনো আমাদের নতুন করে আইটেম লাগবে না। 10 তারিখেরটা বলা আছে নগদে পণ্য বিক্রয়, বিক্রয় করলে আয় হয়, এটা মালিকানা সত্ত্বের মধ্যে যাবে, আর একটা নগদ টাকা নগদের মধ্যেই যাবে, তাহলে এখানেও নতুন কোনো আইটেম লাগবে না। তো চলো আমরা একটু ঘরটা দেখে নিই কিভাবে করা হয়েছে। তাহলে এটা আমরা লিখবো এভাবে, 1, 3, 7, 10 তারিখে লেনদেনগুলো বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখানো হলো। তাইলে প্রথমে তারিখ, উদ্বৃত্ত এটা দিলেও চলে না দিলেও চলে, সম্পদ, নগদ, যন্ত্রপাতি, আর এখানে দায়ে শুধু পাওনাদার রয়েছে আর মালিকানা সত্ত্ব রয়েছে। 4টা ঘর পেয়েছি, নগদ, যন্ত্রপাতি, পাওনাদার, মালিকানা সত্ত্ব। ফন্টগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, তোমরা একটু খোলা মনে দেখে নিও, ঠিক আছে? কারণ এটা মানে আমার একজনকে টাইপ করতে দিয়েছিলাম, সে কাছে হাতে টাইপ করেছে, তো মাত্র টাইপিং শিখতেছে। ওকে, তার জন্য এই অবস্থা হয়েছে, তোমরা একটু এটা খোলা মনে দেখে নিও। হ্যাঁ, যন্ত্রপাতি বানানটা একটু ঠিক করে নিও। ওকে, এরপরে আমাদের কি করতে হবে? 1 তারিখে আইটেমগুলো বসাইতে হবে। এখানে যে যে ঘর লিখলাম সেই সেই ঘরে টাকা বাড়লে প্লাস করে দেব, আর কমলে মাইনাস করে দেব। তাইলে দেখো নগদ টাকা বাড়ছে, যন্ত্রপাতি বাড়ছে, আর তারপরে হলো পণ্যদ্রব্য একবার কি কমছে, আর একবার হলো মূলধনের সাথে যোগ হয়েছে। তাহলে দেখো নগদ 2,40,000, যন্ত্রপাতি 56,000, এই দুটা, আর হলো ওই যে পণ্যদ্রব্য, এই 3টা যোগ করব। যোগ করলে আমার রেজাল্ট আসবে 3,17,000, এটি মূলধন আনয়ন। ঠিক আছে, এরপরে 21,000 ছিল পণ্যদ্রব্য, এটা হলো আনয়ন, আনিত ক্রয় যেটা লিখতে পারো, বা শুধু ক্রয় হিসাব লিখতে পারো, বা ব্যয় হিসাব লিখতে পারো, এটা লিখে এটা মাইনাস করে দিতে হবে। আমি আবারও বলছি যে এই যে 3টা অ্যামাউন্ট, এই 3টা 2,40,000, 56,000 আর 21,000 যোগ করে তোমার মূলধন হিসাবে লিখতে হবে। আবার মূলধনের ঘরে এই 21,000 টাকাটা সেটা আবার কি করতে হবে? মাইনাস করে দিতে হবে, এটা ব্যয় হিসেবে দেখাই দিতে হবে। তাহলে 1 নম্বরে লেনদেন আমাদের চলে গেল। এখন এটাকে কি করতে হবে? উদ্বৃত্ত নামাই নিতে হবে। উদ্বৃত্তটা আমরা নামাই নেই, 2,40,000, 2,40,000-এ 56,000, 56,000-এ সমান দিব। সমান দিয়ে এটা আমরা কি করব? কত আছে এখানে? 3,17,000, 3,17,000 থেকে আমার 21,000 মাইনাস করলে 2,96,000। ওকে, এরপরে 3 তারিখেরটা কি বলেছে? 3 তারিখে বলেছে পণ্য ক্রয় করেছো, সেটা নগদে না কিন্তু কাশেমের কাছ থেকে ক্রয় করা হয়েছে, তাহলে কাশেম পাওনাদার, পাওনাদারের ঘরে যাবে। পাওনাদারের ঘরে 34,000 টাকা বেড়ে গেল। আর যেহেতু পণ্য ক্রয় করছো, পণ্য ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হয়, মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করে দিলে 34,500। এখানে লিখে দিতে হবে মন্তব্য ক্রয় হিসাব। ঠিক আছে, এখানে আয়, ব্যয় বা তুমি ক্রয়, বিক্রয় বা ভাড়া খরচ যেটা লেখো সমস্যা নাই। আয় বা ব্যয় উল্লেখ করে লিখতে পারো, বা ক্রয়, ভাড়া খরচ, বিক্রয় এগুলো লিখতে পারো, সমস্যা নাই। আর এগুলো কখন লিখতে হবে? শুধু যে মালিকানা সত্ত্বে কোনো কোনো আইটেম আসলে তখনই লিখবা। আর যদি অন্য ঘরে আসে কিন্তু মালিকানা ঘরে আসে নাই, তখন এই মন্তব্য দেওয়ার দরকার নাই। তাহলে 3 তারিখেরটা গেল। এরপর 7 তারিখেরটা দোকান ভাড়া পরিশোধ নগদে গেছে আর মালিকানা সত্ত্বে গেছে। দেখো 7 তারিখে দোকান ভাড়া নগদে 16,500 চলে গেছে, আর মালিকানা সত্ত্ব গেছে কত? 16,500। এটাও ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, কমে যাবে।
আবার ভাড়া দিছো এই জন্য নগদ টাকাও কমে গেছে, তাহলে এটা কমে যাবে। এখন যে নামাই নিবা এটা মন্তব্যে ভাড়া খরচ হিসাব দিয়ে দিবা। ওকে, এরপরে হলো 10 তারিখেরটা বলা আছে। 10 তারিখে বলা আছে নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় করলে নগদ টাকা বাড়ে, আর এটা আয় হয়েছে মালিকানা সত্ত্বেও বাড়বে। তাইলে দেখো 10 তারিখে এই যে 75,000 টাকা প্লাস করে দেবা। প্লাস চিহ্ন উল্লেখ না করলেও চলবে, আর মাইনাস চিহ্ন উল্লেখ করার জন্য অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে মাইনাস চিহ্ন মনে হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে মাইনাস চিহ্ন এটা দিলা, দেওয়ার 75,000 টাকা মালিকানার সাথে যোগ করে দিলা। এইবার জের নামাবা, দেখো এটা জের 2,23,500 আর 75,000 যোগ করলে 2,98,000 হবে। 2,98,500 হওয়ার কথা মনে হয় এখানে। আচ্ছা, 2,98,500 হবে সম্ভবত। আচ্ছা, 2,40,000, 2,23,500, 2,98,500। আচ্ছা, আমরা এটা দেখবো একটু। তাইলে দেখো এখানে অ্যামাউন্টগুলো বসায় ক্যালকুলেশন করে নিবা তোমরা, ঠিক আছে? এরপর পাওনাদার এটা 34,000 রয়ে গেছে মালিকানা সত্ত্বে। এখানে দেখো এখানে কত আছে, 62,000 থেকে 16,500 বাদ দিলে এখানেও 500 হবে, এখানেও 500 হবে, 2,45,500 হবে। 62 থেকে 16 গেলে কত হয়? হ্যাঁ, 45,500 হবে এখানে। এখানে 3,20,500 হবে। এখানে যোগ করলে 3,54,000, এই দুইটা যোগ করলে 3,54,500 হবে। 3,54,500, দুই পাশে 3,54,500 হবে। তোমরা অবশ্যই ঠিক করে নিও, এখানে ঠিক করে নিও এটা। ওকে, তোমরা অবশ্যই কিন্তু ঠিক করে নিবা। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়। আশা রাখি তোমরা এই ক্লাসটাকে বুঝতে পারছো। এই ক্লাসে একটু সময় হয়তো বা বেশি গিয়েছে, কিন্তু আমরা এই ক্লাসে অনেক কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পারছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী আবার কোনো একটি ক্লাসে।